আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। টপ 400 এমসিকিউর কথা সবার মনে না থাকলেও ভাইয়ার মনে আছে। আজকে 14 নম্বর ক্লাসে হাজির হলাম। দেখো 131 নম্বর থেকে শুরু করো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য আমাদের কোনটি সেটা দেখবো। এখানে কমন একটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাভেইল। এই অ্যাভেইল ভার্বটার পরে কি বসে সেটা কি জানো তোমরা? এই অ্যাভেইল ভার্বটার পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। কি বসে? আর এফ। আবার আর এফ এল না, রিফ্লেক্সিভ প্রোনাউন না, আর পি। তাহলে তারপরে কি বলবে ভাইয়া? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলবে অফ। তাহলে অ্যাভেইলের পরে কি বলবে? অ্যাভেইলের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে অফ। দ্যাটস ইট। তাহলে তুমি খুঁজো তো অ্যাভেইলের পরে হবে না বাদ, রিফ্লেক্সিভ প্রোনাউন নাই মানে বাদ, তিনটাই বাদ। তাহলে অ্যাভেইলের পর আছে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে অফ। তার মানে ডি নাম্বারটা কারেক্ট। তারপরে আমরা যেটা দেখতেছি সেটা 132 নম্বর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়ান অফ, খুবই ফেমাস, জনপ্রিয়, পরীক্ষা আসার মতো। ওয়ান অফের পরে ভাইয়া এনপি মানে নিপা। হ্যাঁ, তোমাদের নিপা প্লুরাল হবে। এনপি নাউন বা প্রোনাউন, হ্যাঁ প্লুরাল হবে, বাট ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্ব হবে কি ভাইয়া? সিঙ্গুলার। তাহলে তুমি এ স্ট্রাকচার মধ্যে খোঁজো তো। ওয়ান অফের পরে নাউন বা প্রোনাউন প্লুরাল না হয়ে সিঙ্গুলার হয়েছে বাদ। নাউন বা প্রোনাউন প্লুরাল, বাট ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা। এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, তার মানে দুটাই কারেক্ট। ওকে, এখানে ভার্ব প্লুরাল কেন দিছে? এই কারণে এটা বাদ। এখানে ডি আর বি সেম স্ট্রাকচার, সেম সেন্টেন্স, এখানে দুইটাই সঠিক। তারপরে আসা আমরা দেখতেছি 133। আই ডোন্ট নো। ভাইয়া আই ডোন্ট নো থাকুক আর যাই থাকুক ভাইয়া, হুজের পরে নাউন বসে। এখানে ড্রেস হচ্ছে নাউন, তাহলে ভাইয়া কি বসবে? হুজ বসবে। ঝামেলা শেষ। 134 নম্বর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার। ওকে, সব স্টুডেন্ট, ক্লাসরুমে সকল স্টুডেন্ট লেকচার বোঝে। উইদাউট মি, আমি ব্যতীত। অর্থাৎ ভাইয়া অ্যাকসেপ্টও ব্যবহার হয়। কি ভাইয়া? অ্যাকসেপ্ট, EXCEPT, অ্যাকসেপ্ট। আবার অনেকে কাবিলগিরি করে, চালাকি করে অ্যাকসেপ্টেন্ট দিবা ভাইয়া, বাট এই অ্যাকসেপ্ট হচ্ছে একটা প্রিপোজিশন। কি ভাইয়া? প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। কোন ফর্ম বসে ভাইয়া? অবজেক্ট ফর্ম বসে। তাহলে ভাই অ্যাকসেপ্টিং দিলে কোনোদিনও হবে না। ওকে, আর অ্যাকসেপ্টের পরে কোনোদিনও আই হয় না। ঠিক আছে ভাইয়া, আমি কি বুঝতে পারছি? তাহলে এ নাম্বারটা উত্তর। 135 নম্বর বলছে ভাইয়া, দ্য ওল্ড ম্যান। ভাইয়া ওল্ড ম্যান থাকুক আর যাই থাকুক, একটা ভার্ব থাকলে এর পূর্বে অবশ্যই তুমি সাবজেক্টকে বসাবা। এখন সাবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউনের কোনটাকে বসাবা? অবশ্যই ভাইয়া হো সাবজেক্ট হিসেবে বসে, আর হোম অবজেক্ট হিসেবে বসে, আর হুজের পরে নাউন বসে। ঝামেলা শেষ। ওকে, আর হুইজ কোন ক্ষেত্রে বসে ভাইয়া? এর আগে যদি ভাইয়া ব্যক্তি না থাকে, বস্তু থাকতো, তাহলে আমরা হুইজ বসাতাম। তাহলে এখানে কোনটা বলবে ভাইয়া? ভার্ব আছে, সাবজেক্ট বসাও, 100% হু হবে। তারপর আমরা দেখি ভাইয়া 136 নম্বর। আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি। যে হোক না কেন আমার কোনো সমস্যা নাই। ইজ একটা ভার্ব আছে, ভার্বের পূর্বে কি লাগবে? সাবজেক্ট হিসেবে কাকে বসাবো? অবশ্যই হুকে বসাবো। কেন ভাইয়া? বয় ব্যক্তিকে বোঝাইছে। তারপর আমরা দেখতেছি ভাইয়া আপুরা 137, গিভ দ্য ক্লথস নিডস দেম। এইখানে নিডস হচ্ছে একটা ভার্ব, তাহলে ভার্বের পূর্বে কি লাগবে? সাবজেক্ট। ভাইয়া হু সাবজেক্ট ধুম করে বসাই দিবা, আর সাত তোমাকে ধুম করে কেটে দিবে। ভাইয়া আপনিই তো শিখাইছেন ভাইয়া হু এর পরে ভার্ব বসে, বাট আমি বলছি সাবজেক্টের পর ভার্ব বসে, সাবজেক্ট হিসাবে হু বসতে পারে। ভাইয়া হু এবারও তো বসতে পারে। এখন আসো ভাইয়া হোম এবার আর হোম কাটা, তাহলে যেহেতু ভার্ব আছে তাহলে ভার্বের পূর্বে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট হিসেবে হু কখন বসে আর হু এবার কখন বসে, এই দুইটা জিনিস ক্লিয়ার হইলে আমরা তো পারবো, তাই না? অবশ্যই ভাইয়া হু বসে নির্দিষ্ট কোনো ব্যক্তির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝাতে। ওকে, আর অনির্দিষ্ট বোঝাতে ভাইয়া হু এবার বসে। ভাইয়া হোম কখন বসে? হোম নির্দিষ্ট ব্যক্তি বোঝাতে বসে। কখন ভাইয়া? অবজেক্ট হিসাবে। হোম এবার কখন? অনির্দিষ্ট বোঝাতে। দেখো তো ভাই এখানে কি বলছে? গিভ দ্য ক্লথসগুলো দাও টু, কাকে দিবে? কাপড়গুলো কাকে দিবে নির্দিষ্ট করছে, নির্দিষ্ট কাউকে বলে নাই। তাহলে অনির্দিষ্ট যদি হয় আর যদি একটা ভার্ব থাকে, তাহলে সাবজেক্টের স্থানে কাকে বসাবা? অবশ্যই হু এবারকে বসাবা। এই কারণে ভাইয়ারা পুরো সি নাম্বারটা সঠিক। ওকে, কেউ শাখা খাইও না, শাখা খাইলে আমার দায় না। আমি কিন্তু পরীক্ষায় আসার আগেই তোমার কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। 138 নাম্বার দেখো ভাইয়া, ডেট ইজ ড্যাশ টু ডিসঅনার। ভাইয়া ডেট ইজ ড্যাশ টু ডিসঅনার। ভাইয়া অনেকে অনেক কিছু বলবা, প্রেফারের পরে টু বসে, অনেকে দুম করে চোখ বন্ধ করে প্রেফার দাগিয়ে দিবা, বাট
প্রেফার তো একটা ভার ভাইয়া, তোমার কি একটু একটু কি একটু অনুশোচনা কাজ করে না ভাইয়া? প্রেফার যে আমি দিলাম এটা ভার, তাহলে এটা কি? এটাও একটা ভার, দুইটা ভার পাশাপাশি বসবে, কেমন হয়ে গেল না? তাও আবার ভার্বের বেস ফর্ম বসেছো তুমি, বা ইজের পরে ভার্বের আইএনজি ফর্ম বসতে পারে, আবার ইজ একটা লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসতে পারে, তাহলে আমার প্রেফারেবল হতে পারে, প্রেফারিং হতে পারে, এই দুইটাতে হবে না। তাহলে এখানে কোনটা হবে ভাইয়া? ডেট ইজ প্রেফারেবল টু ডিজনাল, আমরা পড়ছি না? পড়ছি। তাহলে কি হবে? প্রেফারেবল হবে, ডিরেক্ট অ্যাডজেক্টিভ বসে যাবে। ওকে, তারপর আমরা দেখতেছি ভাইয়া 139 নম্বরে, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, ভুল বাক্য কোনটি? আসো ভাইয়ারা পুরা, তোমরা সব সময় কি জানছো ভাইয়ারা পুরা? সব সময় জানছো এলবি মানে হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে একটা শব্দ থাকলে অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ। তোমার কথার সাথে আমিও মানি, আমিও একমত। লিঙ্কিং ভার্বের পরে ভাইয়া দুইটা শব্দ যদি থাকে, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। লিঙ্কিং ভার্বের পরে তিনটা যদি শব্দ থাকে, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডভার্ব, তৃতীয়টা অ্যাডজেক্টিভ, তোমার সাথে আমিও একমত। বাট 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 এক জায়গায় ঝামেলা করতে পারে। লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে সেকাধারিনা পার্টি, কি ভাইয়া? ছলনা করা পার্টি, মেয়েদের মতো আর কি, এক একবার এক এক রকমের রূপ ধারণ করে। কেমন রূপ ধারণ করবে সেটা আমরা একটু দেখবো। এই লিঙ্কিং ভার্বের পরে অবজেক্ট অথবা প্রিপোজিশন থাকলে, অবজেক্ট অথবা কি থাকলে? প্রেপোজিশন। লিঙ্কিং ভার্বের পরে অবজেক্ট অথবা প্রিপোজিশন থাকলে তাহলে ভাইয়া সরাসরি অ্যাডজেক্টিভ না বসে কি বসবে ভাইয়া? অ্যাডভার্ব বসবে। কি বসবে? অ্যাডভার্ব বসবে। ভাইয়া তিনটা জিনিস মনে রাখতেছো, তিনটা নাকি একটা? একটা। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তিনটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডভার্ব, তৃতীয়টা অ্যাডজেক্টিভ। যদি লিঙ্কিং ভার্বের পরে ভাইয়া অবজেক্ট অথবা প্রিপোজিশন থাকে তখন আবার হয়ে যাবে একটা শব্দ থাকলেও অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে দেখি ভাইয়া, শি লুকস বিউটিফুল, তাকে সুন্দর দেখাচ্ছে, লুকস লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসছে, 100% কারেক্ট, 100% কারেক্ট। তারপর দেখো ভাইয়া, শি লুকস, এই লুকের পরে কি আছে ভাইয়া? আপ আছে। কি আছে? আপ আছে। ভাইয়ার আপুরা, আপ লিঙ্কিং ভার্বের পর একটা প্রিপোজিশন, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। কেন ভাইয়া? প্রতারণা করছে। লিঙ্কিং ভার্ব কি করে ভাইয়া? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ কে নেয়, বাট প্রিপোজিশন পরে কি করার কারণে বলতেছে অ্যাডজেক্টিভ, তোমাকে আমি চিনি না, আমি অ্যাডভার্বের সাথে আছি। তাহলে ভাইয়া এখানে প্রিপোজিশন আছে, আবার অ্যাডজেক্টিভ দিতে পারবে? পারবে না। তাহলে এইটা ভুল, ইনকারেক্ট সেন্টেন্স পাইছি, পাইছি, এটা সঠিক উত্তর। তারপরে দেখি আমরা, লিঙ্কিং ভার্বের পরে ভাইয়া প্রিপোজিশন আছে, তারপরে অ্যাডভার্ব দিছে, তাহলে এটাও সঠিক, 100% ঠিক আছে। তারপরে আই স এ বিউটিফুল কটেজ গার্ল, আমি একটা সুন্দর কটেজ গার্লকে দেখেছি, 100% কারেক্ট, কোনো ঝামেলা নাই। এটা কারেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট। ভুল কোনটা? বি নাম্বারটা, তাহলে বি নাম্বারটা উত্তর। তারপর আমরা দেখতেছি ভাইয়া 140 নাম্বারটা, ইউ ওন্ট পাস দ্য এক্সামিনেশন ইফ ইউ ডোন্ট ওয়ার্ক, তুমি যদি কাজ না করো তুমি কি করবা না ভাইয়া? পরীক্ষায় পাস করবা না। এখন আসো ভাইয়া, হার্ডলি এনাফ, এনাফের ব্যবহার কি তোমরা জানো? এনাফের ব্যবহার পারলে তোমার এত লম্বা লাইনটা পড়া লাগবে না। কেমন ভাইয়া এনাফের ব্যবহার একটু দেখান তো। এ ই এন মানে কি ভাইয়ারা পুরা? এ ই এন মানে হচ্ছে ভাইয়া ঝামেলা শেষ। এ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এন মানে কি ভাইয়া? এন মানে হচ্ছে নাউন। এখন তুমি বলতো ই মানে কি ভাইয়ারা পুরা? ই মানে এনাফ, আমরা সবাই জানি। তাহলে এনাফের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এনাফের পরে কি বসে? নাউন বসে। আবার বলো, জোরসে বলো, এনাফের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, আর এনাফের পরে কি বসে? নাউন বসে। এখন আসো ভাইয়ারা আপুরা, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এ ভাইয়া, নাউনের পূর্বে যখন এনাফ বসে, নাউনের পূর্বে যখন এনাফ বসে ভাইয়া নাউনকে মডিফাই করে, তাহলে এনাফটা তখন হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ। এনাফটা তখন হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ। ভাইয়া এই এনাফটা যখন অ্যাডজেক্টিভের পরে বসে, এনাফটা যখন অ্যাডজেক্টিভের পরে বসে তখন এই এনাফ হয়ে যায় আবার অ্যাডভার্ব। টুইস্ট বুঝতে পারছো? এ ই এন মনে রাখছো? মনে রাখলেই হবে না, খালি মনে রাখলেই হবে না ভাইয়া। নাউনের পূর্বে যদি এনাফ বসে তখন কি হবে? নাউনের পূর্বে এনাফ বসলেই এনাফ হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বাট 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 এই অ্যাডজেক্টিভের পরে যদি এনাফ বসে আবার, তখন এই এনাফ হয়ে যাবে অ্যাডভার্ব। কেন ভাইয়া? ভাইয়া নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক আর অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, এভাবে মনে রাখাচ্ছি তোমাকে আমি, ঠিক আছে? তাহলে আমি দেখি ভাইয়া, হার্ডলি এনাফ ভাইয়া অ্যাডজেক্টিভ এর
পূর্বে না পরে? তোমরা বলো এনাফ এর পূর্বে কি বসবে? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে। এনাফ এর পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। এনাফ এর পূর্বে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ভাই এনাফ এর পূর্বে তো অ্যাডজেক্টিভ বসলো না, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, অ্যাডভার্ব, তাহলে এগুলো বাদ। এনাফ এর পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, বাদ। তাহলে হার্ড এনাফ, হার্ড, আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। ভাইয়া এটা কি অ্যাডভার্ব না? অ্যাডভার্ব, তাহলে এটাও বাদ। ভাইয়া এনাফ হার্ড, এনাফ হার্ড, এটা কি হবে? এটা কি হবে? 100% বলবা তুমি, এটা কি হবে এনাফ হার্ড? তুমি বলো ভাইয়া রাবরা। হবে না। কেন হবে না? কেন হবে না? যথেষ্ট হার্ড। ভাইয়া এনাফের পরে নাউন বসে, তাহলে এটাও বাদ। ভাইয়া এখানে কি আছে? হার্ড, হার্ড একটা অ্যাডজেক্টিভ, এনাফ একটা অ্যাডভার্ব, হার্ড একটা অ্যাডজেক্টিভ, এনাফ একটা অ্যাডভার্ব, তাহলে দুটাই কারেক্ট, ঝামেলা শেষ। ওকে, দুটাই কারেক্ট। এখানে মেবি হার্ডলি ছিল, ওকে, হার্ডলি ছিল। ঠিক আছে ভাইয়ারা পড়া, তাহলে আমাদের ডি নাম্বারটা সঠিক উত্তর। এখন ভাইয়ারা পড়া একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, সময় একেবারেই কম। সময় কি ভাইয়া? একেবারেই কম। তোমাদের জন্য ভাইয়া 40 দিনের একটা মিশন দিতে চাচ্ছি, বেশি কিছু না, মাত্র আমি এখানে থাম্বনেল শুধু রেডি করছি, দেখো 40 দিনের একটা মিশন দিতে যাচ্ছি। এই মিশনে লেকচার 1 থেকে 40 পর্যন্ত আমার সাথে যারা যারা শেষ করতে চাও, একদিনে 2টা করে ক্লাস দেখো, গ্রামার মেমোরাইজিং, গ্রামার মেমোরাইজিং করে এভাবে ভাইয়া 10 দিন 10 দিন, টোটাল 20 দিনে গ্রামার আর মেমোরাইজিং শেষ হবে। কিসের জন্য? ঢাকা ইউনিভার্সিটির জন্য। ভাইয়া সেকেন্ড টাইমে যারা আছে তারা কি ভর্তি হতে পারবে না? ভাইয়া তোমরাও পড়তে পারবা, কোনো প্রকার কোনো সমস্যা নেই। কেন ভাইয়া? এই টপিকগুলো থেকে রাজশাহী, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, খুলনা, সাস্ট, কুমিল্লা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে যে কোনো জায়গায় পরীক্ষা প্রশ্ন আসবে। তাহলে 20 দিনে আমাদের গ্রামার প্লাস ভোকাবুলারি আইটেম শেষ। আমি এমনভাবে প্রত্যেকটা জিনিস পড়াবো, ভোকাবুলারি আমি তোমাকে পড়াই দেবো ইনশাল্লাহ। আসো এরপরে কি করবো ভাইয়া? বি ইউনিট যারা আসো তোমাদের জন্য টেক্সট বুক মাস্ট। এই কারণে তোমাকে আমি 10 দিনে 10টা, তারপর আরও দেখো আরও দিছি টেক্সট বুকের ক্লাস, 20 দিন টোটাল টেক্সট বুকের ক্লাস করবা। তারপরে বি ইউনিট প্লাস সি ইউনিট মিলিয়ে ঝুলিয়ে বি ইউনিটের যদি থাকে করতে পারবা, কোনো সমস্যা নেই তোমাদের জন্য ভাইয়া। সেন্টেন্স মেকিং স্ট্রাকচার কার না লাগে বলো? বি ইউনিট বলো, সি ইউনিট বলো, যার বলো না কেন ভাইয়া, সবার লাগে। তাহলে তোমাদের জন্য প্রথম 5 দিন আমি সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজি শেখাবো 5টা ক্লাসে। তারপরে দেখো ভাই ট্রান্সলেশনটা লাগে সি ইউনিটের জন্য মূলত, ঠিক আছে? সি ইউনিটের জন্য ট্রান্সলেশনের নাম্বার থাকে, ট্রান্সলেশনের স্ট্র্যাটেজি শেখাবো। কোন কোন স্ট্র্যাটেজি? মোস্ট ইম্পর্টেন্ট 100 স্ট্র্যাটেজি যেখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসে থাকে, সেই জিনিসগুলো আমি তোমাকে দেখা দেবো। তারপরে সেন্টেন্স কারেকশন দেখো সি ইউনিটে আসে, তোমার জন্য রাখছি, প্যারা নাই। তারপরে দেখাবে এক্সপ্লেনেশন থেকে বি ইউনিটে পরীক্ষা প্রশ্ন আসে, 3টা ক্লাসের মধ্যে যত এক্সপ্লেনেশন আসতে পারে সব আমি দেখাই দিব। তারপর প্যারাগ্রাফ রাইটিংটা ভাইয়া 4টা ক্লাসের মধ্যে, প্রথমে আমি শিখবো প্যারাগ্রাফ রাইটিং স্ট্র্যাটেজি, তারপরে 3টা ক্লাসে কীভাবে আসতে পারে রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আমি সলভ করে দেখাই দেবো ইনশাল্লাহ। তারপরে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারিং থেকে পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করবো সেই জিনিসটা আমি তোমাকে দেখাই দেবো। তাহলে তোমার রিটেন হইতে, গ্রামার হইতে, টেক্সট বুক হইতে, ভোকাবুলারি বা মেমোরাইজিং হইতে যা যা লাগে প্রত্যেকটা জিনিস পাবা এক কোর্সে। তুমি কি বুঝতে পারতেছো কি বলতে চাচ্ছি ভাইয়া? এরপরে বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা দিবা ভাইয়া, ক্লিপ স্টফের লাগবে, ব্যারন স্টফের লাগবে, পিন পয়েন্ট এরর লাগবে, তারপরে প্রবলেমেটিক ভার্ব লাগবে, ওয়ান অ্যানাদার দ্য আদার এই টপিক লাগবে, ট্যাগ কোয়েশ্চেন আর্টিকেল এখানে দিয়েছি যদিও। যত টপিক আছে যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে না কেন A to Z সব কিছু পাবে একটা কোর্সের মধ্যে ভাইয়ারা আপনারা। সত্যি করে বলতে কোর্স ফিটা 3000 টাকাই ছিল, বাট ভাইয়া 3000 টাকা দিয়ে ভর্তি হওয়ার সামর্থ্য আমার সব ভাই বোনদের নাই। যারা রিয়েলি প্রিপারেশন নিতে চাও, যাদের সদ ইচ্ছা আছে না প্রস্তুতি নেব, টাকা তাদের জন্য বাধা না ভাইয়া, মাত্র 599 টাকা তোমরা ভর্তি হতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা 499 করে দিচ্ছে। আজকের ভিডিও দেখে যারা ভর্তি হবা তারা মাত্র 499 টাকা ভর্তি হতে পারবে ইনশাল্লাহ। সবাই কী করবো ভাইয়া? এই যে 0133550514, আমি একটু লিখে দিচ্ছি নাম্বারটা, ঠিক আছে? 0133550514 এই নাম্বারে ভাইয়া বিকাশত নগদে 499 টাকা সেন্ড মানি করে এই সেম নাম্বার ভাইয়া হোয়াটসঅ্যাপ ভাইয়াকে মেসেজ দিলে হবে, ইনশাল্লাহ ভাইয়া রেসপন্স করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, ক্লাস শুরু হচ্ছে 21 অক্টোবর থেকে। 21 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, উড়াদোড়া, কোনো থামাথামি নাই। কারণ হচ্ছে ভাইয়া আমার 40 দিনের মধ্যে শেষ করতে হবে। তারপর প্রতিটা টপিকের উপরে এক্সাম থাকবে, যা যা লাগে লেকচার শিট হইতে পিডিএফ হইতে সব কিছু থাকবে, সব কিছু ম্যানেজ করতে একটু সময়ের ব্যাপার। এই কারণে ভাই 20 তারিখ থেকে আমরা শুরু করব এবং
পরবর্তীতে একদম 40 দিনের মধ্যে আমরা শেষ করার ট্রাই করবো। সব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।